ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, এমনকি বঙ্গকন্যা শেখ হাসিনার যে নতুন মিশন এবং ভিশন এবং পরিকল্পনা, যে কর্মসূচি প্রকাশ পেতে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় দেশ ত্যাগ করেছিলেন, পালিয়ে গিয়েছিলেন। সেখানে সেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা গর্তে ঢুকে গিয়েছিলেন। গর্তে ঢুকে গিয়ে প্রায় হাজারের খানেকের মতো তারা বিদেশ সফর করেছেন। কেন্দ্রীয় নেতা যারা দেশের সবচেয়ে নীতি নির্ধারক পর্যায় থেকে এবং বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায় থেকে যে দুর্বৃত্তায়নের যে মানি লন্ডারিংকারীদের পৃষ্ঠপোষকতাকারী ছিলেন, তারা দেশ ত্যাগ করেছেন। যাই হোক, এরপরে আমরা আওয়ামী লীগ যেভাবে দেশ ত্যাগ করেছিলেন, আমরা ভেবেছিলাম আগামী 20 বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু দুঃখের সহিত বলতে চাচ্ছি যে জুন জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করা, মবের রাজত্ব কায়েম করা, লুটপাট করা, অস্ত্রের ঝনঝনি। আমরা শুধু অনুমান করেছি। শেখ হাসিনা বলেছে যে 5ই আগস্টের পূর্বে যে কোটা সংস্কার আন্দোলন, এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা দেশি বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্রকারীরা বিশেষ ষড়যন্ত্র করে দেশে একটা জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা সেটাকে নির্দ্বিধায় অস্বীকার করেছি। কারণ হচ্ছে, তিনি ক্ষমতা টিকে থাকার জন্যই মূলত কথাগুলো বলেছে। আমরা শুনেছি যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো, আইএসআই সহ সকল সংগঠনগুলো তৎপরতা হয়ে শেখ হাসিনার মুখে আমরা যেটা শুনেছি, তৎপরতা হয়ে দেশে অস্ত্রের সমাগম হচ্ছে, দেশে একটা যুদ্ধ বাজানোর দিকে ধাবিত করছে। কিন্তু আমরা তো সেই আবেগবশত নিয়ে আমরা এই শেখ হাসিনার কথা, এই আওয়ামী লীগের কথা আমরা শুনতে পারিনি। না শোনার অনেক কারণও আছে অবশ্য বটে। তো এরপরে আমরা সেই 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল, এরপরই আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেল যে আইএসআই এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস আমাদের পাকিস্তান, এদের কি কি ষড়যন্ত্র আমরা দেখেছি। ডলার কিভাবে আসছে, কিভাবে এই দেশটাকে জাতিসংঘ সহ পাকিস্তান সহ তারা কিভাবে গ্রাস করেছিল, আমরা এটা পুরনো খবর। যাই হোক, এরপরে আমরা একটা সাক্ষাৎকারে RTV সহ বিভিন্ন সকল টিভি চ্যানেলগুলোতে আমরা সে সাক্ষাৎকারটা দেখেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যদি 5 তারিখ দেশ ত্যাগ না করতো, তাহলে আমরা সশস্ত্র যুদ্ধ করতাম। এটা আমরা যেমন শুনেছি। এরপরে আমরা শুনেছি যে এই জুন জুলাইতে যারা হত্যা হয়েছে, যারা নিহত হয়েছে, তারা কিভাবে নিহত হয়েছে, সেই নিহত ব্যক্তিদের পরিদর্শন করতে গিয়ে এই সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে এখানে যারা মৃত্যুবরণ করেছে অনেকেই স্নাইপার অস্ত্রের মাধ্যমে মৃত্যুবরণ করেছে। এই স্নাইপার অস্ত্র 7.62 যে এই অস্ত্রটা, সেই অস্ত্রটা আসলো কোথা থেকে, কারা ব্যবহার করছে, কিভাবে এগুলো ব্যবহার করে এভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, ঠিক সেই রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল এই সাখাওয়াত হোসেন। তার পরিপ্রেক্ষিতে তিনি তার চাকরি হারিয়েছেন। যাই হোক, এরপরে আমরা এই যে সশস্ত্র যুদ্ধটা, এরপরে আমরা মিডিয়ায় অনেক দেখেছি
যে আমাদের সেই কাঙ্ক্ষিত সব এই সশস্ত্র অস্ত্রগুলো আমরা এখন যেটা বুঝতে পেরেছি, কুমিল্লার যে সীমান্ত থেকে এই এই সীমান্ত দিয়েই মনে হয় সম্ভবত, যেটা আমরা তথ্য বুঝতে পারলাম, এসেছে যে আমরা তৎকালীন সময় হাসনাত আবদুল্লার হাতে আমরা স্নাইপার অস্ত্র দেখেছি, এবং স্নাইপার অস্ত্র মানে কিভাবে আসছে, কেমনে আসছে, সেটাকে আমরা মানে ওইভাবে আর তদন্ত কার্যক্রম কোনো কিছু হয়নি। যাই হোক, এরপরও বোঝা উচিত ছিল যে 5ই আগস্ট যদি শেখ হাসিনা চলে না যায়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে সশস্ত্র যুদ্ধ করতো। তাহলে সশস্ত্র যুদ্ধ মানে হচ্ছে বাংলাদেশের যৌথ বাহিনীর যত অস্ত্র ছিল তার চেয়েও হাজার গুণে অস্ত্র তাদের আছে, বিদেই কিন্তু তারা সশস্ত্র যুদ্ধের দিকে ধাবিত হবে। এরই পরিপ্রেক্ষিতে আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো যাওয়ার পথে তিনি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে একটা AK-47 এর মানে গুলি ভর্তি একটা ম্যাগাজিন পাওয়া গিয়েছে। সে ম্যাগাজিনের তথ্য উপত্য আপনারা ইতিমধ্যেই কম বেশি জানতে পেরেছেন। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এরপরে আমরা আওয়ামী লীগকে এই যে এই সশস্ত্র যুদ্ধ, এই মবের রাজত্ব কায়েম, এই লুটপাট, এই নৈরাজ্য, এমনকি বুলডোজার ব্যবহার করে যে মানুষের নির্বিচারে অত্যাচার, নির্বিচারে জুলুম, নির্বিচারে হত্যা, নির্বিচারে গুম, এই বিভিন্ন অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে যে ফোকাস, তারা দেখছে যে না, সবই সত্য ঘটনা। এমনকি মালয়েশিয়ার এবং জাপান অনেকেই বলছেন, আপনারা ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমেও দেখেছেন যে শেখ হাসিনা একটা বৈধ সরকারকে হটিয়ে ইউনূস সরকার মানে বসছে, এরকমের অনেক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পোস্ট করেছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমাদের সেই ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে, লাইভে আসছে, মিডিয়ার সামনে আসছে। প্রথমেই আমরা দেখেছি জাহাঙ্গীর কবির নানক সাহেবকে, এরপরে আমরা দেখেছি টুকটাক হাসান মাহমুদকে, আর শেখ হাসিনা তো অনবরত মানে প্রতিটা মাসে, প্রতি সপ্তাহে তিনি বাংলাদেশের নেতাকর্মীদের সাথে মোটামুটি যোগাযোগ করেন এবং কথা বলেন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবারে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ওবায়দুল কাদের আওয়ামী লীগ যাওয়ার পর আমরা শুনেছি যে একটা নতুন মুখী, ক্লিন ইমেজের এবং নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ নেতৃত্ব দিবে, আর সেই নতুন নেতৃত্বের মাধ্যমেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। এভাবে আমরা অনেক সময় অনেকের নাম শুনেছি, অনেককে দেখেছি, অনেক কিছু আমরা মানে অনুভবও করেছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই ওবায়দুল কাদের সাহেব গতকালকে যে তিনি মিডিয়ার সামনে মিডিয়ায় ভিডিও কলে যে বার্তা দিয়েছেন, সে বার্তাটাই মূলত মূল আলোচনা। সেখানে তিনি যে বার্তা দিয়েছেন, সে বার্তাগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এবং বাংলাদেশের বিচার বিশ্লেষক যারা আছেন তারাও এই কথাগুলো বলেছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই ওবায়দুল কাদের 2016 সালে যখন সাধারণ সম্পাদক হয়েছিল, তার আমলেই কিন্তু এই একটা সবচেয়ে বিতর্কিত নির্বাচন হয়েছে, এবং সেই বিতর্কিত নির্বাচনের মেটিকুলাস ডিজাইনও তিনি করেছেন। আবার এই তার আমলেই এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা তিনি করেছেন। তিনি মূলত এই শিক্ষা ব্যবস্থা, যেহেতু তিনি সাবেক ছাত্রলীগ নেতা, হ্যাঁ, তিনি ছাত্রদের শিক্ষা দীক্ষা সম্পর্কে খুব ভালো বোঝেন। তার আমলেই এই ভার্সিটিগুলোতে যে পায়জামার ভিতরে পাঞ্জাবি ঢুকিয়েছিল এই ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদেরের আমলেই এই মাদ্রাসার
যে জঙ্গি তালেবানি গোষ্ঠীগুলো আমাদের সকল জায়গায় বিস্তার করতে পেরেছে, এই ওবায়দুল কাদেরের মেটিকুলাস ডিজাইনের কারণেই যে 18 সালে এই এই যে আওয়ামী লীগের ভিতরে এই পরাজিত শক্তিরা ঢুকেছিল, এটা কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে জানতে পেরেছি।